আসসালামু আলাইকুম। আজ আমি আবারও তোমাদের অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি। আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাস মূলত ক্লাস 11 এর ছেলেমেয়েদের জন্য। আজকে আমরা তোমাদের পাঠ্য বইয়ের একটা কবিতা নিয়ে আলোচনা করব। পাঠ্য বই দেখবে পেজ নাম্বার 39। ডে ব্রেক একটা কবিতা আছে, ডে ব্রেক, হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফিলো। এই হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফিলোর ডে ব্রেক কবিতা নিয়ে আজকে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। ভিডিওটা তোমরা প্রথম থেকে মনোযোগ দিয়ে শুনবে আর কি। তো ডে ব্রেক এই কবিতা যাওয়ার আগে আমাদের একটু কবি সম্পর্কে জানা দরকার। হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফিলো, এটাকে আমরা সংক্ষেপে বলি H.W. লংফিলো। পাঠ্য বই দেখো তোমাদের যে সালটা দেওয়া আছে 1807 থেকে 1882। তো হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফিলো was one of the most important American poet of the 19th century. ঠিক আছে, ঊনবিংশ শতকের একজন বিখ্যাত আমেরিকান পোয়েট। তো হি ওয়াজ বর্ন ইন পোর্টল্যান্ড, এ টাউন অফ আমেরিকা। আমেরিকার একটি শহর পোর্টল্যান্ডে তিনি জন্মগ্রহণ করেন। হিজ ফাদার ওয়াজ এ ফেমাস লয়ার। তার বাবা ছিলেন একজন প্রখ্যাত আইনজীবী। অ্যান্ড হিজ ফ্যামিলি ওয়াজ হাইলি এডুকেটেড। তার পরিবার ছিল খুবই উচ্চ শিক্ষিত পরিবার, কালচার্ড ফ্যামিলি, ইন্টালেকচুয়াল ফ্যামিলি। তো এই রকমের একটা পরিবারে হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফিলো এসেছিলেন। এই জন্য বলা হয় যে হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফিলো ওয়াজ বর্ন উইথ এ সিলভার স্পুন ইন হিজ মাউথ। সিলভার স্পুন ইন হিজ মাউথ খুব সৌভাগ্যের অধিকারী হয়ে তিনি জন্মগ্রহণ করেছিলেন বলা হয়। তো খুব হ্যাপি লাইফ এনজয় তিনি করেছিলেন, খুব বিলাসবহুল জীবন উপভোগ করেছিলেন। এবং আরো একটা কথা বলতে হয় যে এই কবি খুব অল্প বয়স থেকে সাহিত্য চর্চার প্রতি ইন্টারেস্টেড ছিলেন। হি স্টার্টেড রাইটিং পোয়েট্রি ফ্রম ভেরি টেন্ডার এজ। খুব অল্প বয়স থেকে কবিতা লেখায় মনোযোগী হয়েছিলেন। এবং হি স্টাডিড দ্য লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। লিটারেচার, সাহিত্য এবং ল্যাঙ্গুয়েজ, ভাষা নিয়ে তিনি পড়াশোনা করেছিলেন। অ্যান্ড আফটার কমপ্লিটিং হিজ স্টাডিজ হি টুক দি প্রফেশন অফ টিচার। শিক্ষকতার পেশাকে তিনি গ্রহণ করেছিলেন। অ্যান্ড হি ভিজিটেড এ লট অফ ইউরোপিয়ান কান্ট্রিজ। অনেকগুলো ইউরোপিয়ান দেশ তিনি পরিভ্রমণ করেছিলেন। তার মধ্যে আছে যেমন ফ্রান্স আছে, ইটালি আছে, জার্মানি আছে, ইংল্যান্ড আছে। তো এই রকমের ইউরোপের অনেকগুলো দেশ ভ্রমণ করেছিলেন এবং সব দেশেই তিনি একজন বিখ্যাত শিক্ষক হিসাবে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। ইন 1834 সালে he was appointed as a professor at Harvard University. হার্ভার্ড ইউনিভার্সিটিতে তিনি একজন প্রফেসর হিসাবে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন। ঠিক আছে, ফর টিচিং মডার্ন ল্যাঙ্গুয়েজ, মডার্ন ল্যাঙ্গুয়েজ পড়ানোর জন্য। অ্যান্ড ইন দ্যাট ভেরি ইয়ার, এবং সেই বছরই ইন 1834 ডিউরিং হিজ ইউরোপ ট্যুর হি লস্ট হিজ ওয়াইফ। তিনি তার স্ত্রীকে হারিয়েছিলেন, কারণ অ্যাক্সিডেন্ট হয়েছিল আর কি। ইউরোপ ট্যুরের সময় একটা অ্যাক্সিডেন্টে তার স্ত্রী মারা যায়। দেন হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফিলো ম্যারিড ফর সেকেন্ড টাইম, দ্বিতীয়বার বিয়ে করেন। দিস টাইম টু, এবং এইবারও
his second wife also died by fire burning. আগুনে পুড়ে তার দ্বিতীয় স্ত্রীও মারা যায়। হ্যাঁ, এবং স্বভাবতই তিনি খুবই ভেঙে পড়েছিলেন এই ঘটনায়। তবে যাই হোক, ঊনবিংশ শতকের একজন বিখ্যাত আমেরিকান পোয়েট হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফিলো, তার সম্পর্কে আমরা একটু জানলাম। তো তিনি একজন ট্রান্সলেটরও ছিলেন, অনুবাদক, কারণ হি ট্রান্সলেটেড ফেমাস ইটালিয়ান পোয়েট দান্তেস দ্য ডিভাইন কমেডি ইনটু ইংলিশ। ইটালিয়ান পোয়েট নাম শুনেছ দান্তে আর কি, তার একটা বিখ্যাত মানে এপিক পোয়েম আছে আর কি, দ্য ডিভাইন কমেডি, সেটাকে তিনি ইংরেজিতে অনুবাদ করেছিলেন। এবং বিভিন্ন ইউনিভার্সিটি তাকে অনারারি ডিগ্রিজ দিয়েছিল, অক্সফোর্ড ইউনিভার্সিটি, কেমব্রিজ ইউনিভার্সিটি, মানে অনারারি ডিগ্রিজ দিয়ে ভূষিত করেছিল। অ্যান্ড দিস ওয়ার্ল্ড ফেমাস পোয়েট ব্রিথেড হিজ লাস্ট ইন 1882। 1882 সালে তিনি মারা যান। He was the first American poet. He was the first American poet who was honored by giving a decent burial in the Poets' Corner of Westminster Abbey. ওয়েস্টমিনস্টার অ্যাবিতে যে কবিদের কন্যার, কবিদেরকে যেখানে সমাধিস্থ করা হয়েছে, সেই জায়গাতে এই আমেরিকার প্রথম কবি উইলিয়াম হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফিলো জিনাকে সেইখানে সমাধিস্থ করা হয়েছে ওয়েস্টমিনস্টার অ্যাবি। ওয়েস্টমিনস্টার অ্যাবি নাম শুনেছি ইংল্যান্ডের একটা মানে বেরিয়াল প্লেস, একটা সমাধি ক্ষেত্র, যেখানে ব্রিটিশ মোনার্কস অ্যান্ড রাইটার্স হ্যাভ বিন ব্যারিড। ব্রিটিশ মানে বিখ্যাত রাজা যারা, সম্রাট এবং সেখানে মানে লেখক, তাদেরকে সেখানে সমাধিস্থ করা হয় আর কি। এরকমের একটা জায়গা, তার নাম হচ্ছে তোমার ওয়েস্টমিনস্টার অ্যাবি। তো আমেরিকার প্রথম কবি হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফিলো, যিনার মানে সমাধি এই ওয়েস্টমিনস্টার অ্যাবিতে করা হয়েছিল। তো তার কতগুলো কবিতার নাম আমরা এখন জানবো আর কি। তিনি একজন লিরিক পোয়েট হিসেবে পরিচিত আর কি। লিরিক পোয়েট, গীতি কবি হিসেবে পরিচিত। তার কয়েকটা কবিতা যদি আমরা আলোচনা করি, যেমন হচ্ছে এ স্যালম অফ লাইফ, একটা বিখ্যাত মানে ফিলোসফিক্যাল পোয়েম, এ স্যালম অফ লাইফ। জীবনের স্তোত্র গান বা স্তুতি গান, মানে কবিতার যে জীবন দর্শন, লাইফ ফিলোসফি, সেটাকে এই কবিতায় বর্ণনা করেছেন। তার উপর উঁচু ক্লাসে এই কবিতাটা পড়বে। দি সং অফ হিয়াওয়াথা, এটা বিখ্যাত একটা তোমার মানে এপিসোডিক পোয়েম আর কি, লং এপিসোডিক পোয়েম, এপিক পোয়েম টাইপের আর কি, মহাকাব্য টাইপের, মানে 13টা সেকশনে ভাগ করা হয়েছে কবিতাটা, দ্য সং অফ হিয়াওয়াথা, এটা উঁচু ক্লাসে পড়বে। এবং আরেকটা কবিতার বই আছে, দি ভয়েসেস অফ দ্য নাইট, এ বুক অফ পোয়েট্রি, দি ভয়েসেস অফ দ্য নাইট। এই দ্য ভয়েসেস অফ দ্য নাইট, এই যে বুক অফ পোয়েট্রি, এখান থেকে আমাদের পাঠ্য বইয়ের যে কবিতাটা আমরা এখন পড়বো, ডে ব্রেক, এই কবিতাটা এখান থেকে নেওয়া হয়েছে। তো এবার এসো আমরা কবিতা শুরু করি। ডে ব্রেক, তাহলে প্রথমে কবিতা যাওয়ার আগে আমাদের জানতে হবে হোয়াট ইজ মিন্ড বাই ডে ব্রেক। ডে ব্রেক বলতে আমরা কি বোঝাই, মানে কি বুঝি আর কি। হোয়াট ইজ মিন্ড বাই ডে ব্রেক, অ্যাকচুয়ালি মানে তোমার লিটারাল মিনিং যদি আমরা করি, মানে ডে ব্রেক মানে দি ওপেনিং অফ এ নিউ ডে, অ্যারাইভাল অফ এ নিউ ডে, অর স্টার্টিং অফ এ নিউ ডে, একটা নতুন দিনের সূচনা, নতুন দিনের আরম্ভ, ডে ব্রেক। তো এই কবিতাটা দেখো, দি পোয়েম ইজ রিটেন ইন রাইমিং কাউপ্লেট। রাইমিং কাউপ্লেট, মানে কাউপ্লেট কাকে বলি? কাউপ্লেট, তাহলে কাউপ্লেট ইজ দ্য সিম্পলিফাইড ফর্ম অফ এ স্ট্যানজা। মানে কবিতায় যে স্ট্যানজা, স্ট্যানজা আকারে লেখা হয়, স্ট্যানজাইক ফর্মে কবিতা লেখা হয়। তো এই কাউপ্লেট হচ্ছে 2 লাইনের একটা স্ট্যানজা, ঠিক আছে? এই কাউপ্লেট ইজ এ স্ট্যানজা অফ 2 লাইনস, 2 ভার্স। কবিতার লাইনকে আমরা ভার্স বলি। তো দুটো ভার্স বা দুটো লাইনের একটা স্ট্যানজা, তাকে আমরা কাউপ্লেট বলি। তাহলে এই কবিতায় টোটাল 9 কাউপ্লেটস আছে, দেয়ার আর 9 কাউপ্লেটস। এবং এই 9টা কাউপ্লেটস মানে 9টা স্ট্যানজা 2 লাইনের, তাতে দেখবে প্রতিটা কাউপ্লেটে কিন্তু রাইম আছে। প্রতি 2 লাইনের মধ্যে একটা রাইম আমরা দেখতে পাবো, একটা ছন্দের মিল, যেটা আর কি আইডেন্টিটি অফ সাউন্ড ইন দ্য টার্মিনাল সিলেবিল
ঠিক আছে, সেটাকে আমরা রাইম বলে থাকি। তো এখানে এটা রাইমিং কাউপ্লেটে লেখা আছে তোমার 9টা কাউপ্লেট আছে। এবার এই কবিতা আমরা একটু লাইন বা লাইন আলোচনা করার চেষ্টা করব। দেখো, the opening line of the poem, a wind came up out of the sea. একটা বাতাস সমুদ্রের দিক থেকে এসেছিল। তাহলে এখানে সি উইন্ডের কথা বলা হচ্ছে, মানে সমুদ্র বাতাস, সমুদ্র বায়ু আমরা মানে জানি। অ্যান্ড সেড, এবং সে বলেছিল, সে বাতাস বলেছিল, ও মিস্ট মেক রুম ফর মি। দিস ইজ দ্য ফার্স্ট কাউপ্লেট। তাহলে এ উইন্ড কেম আপ আউট অফ দ্য সি অ্যান্ড সেড, ও মিস্ট মেক রুম ফর মি। তাহলে এই দুটো লাইন আমরা কি পাচ্ছি, যে এখানে বাতাস, সমুদ্র বাতাস আসছে, তাকে কথা বলার অধিকার দেওয়া হয়েছে, তাকে কথা বলার গুণাবলীতে ভূষিত করা হয়েছে। তাহলে এই প্রথম স্ট্যান্ডাতে আমরা দেখছি যে এক ধরনের ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ, এক ধরনের পোয়েটিক ডিভাইস ব্যবহার করেছে কবি। যে মানে যখন কোনো ইনঅ্যানিমেট অবজেক্ট আর তোমার অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, কোনো ইনঅ্যানিমেট অবজেক্ট, জড় বস্তু বা কোনো বিমূর্ত কোনো একটা ধারণা, এদেরকে যখন হিউম্যান কোয়ালিটি দ্বারা ভূষিত করা হয়, মানুষের গুণে গুণান্বিত করা হয়, তখন সেই ধরনের ফিগার অফ স্পিচ বা পোয়েটিক্যাল ডিভাইসকে আমরা বলি পার্সনিফিকেশন। তাহলে এখানে সমুদ্র বাতাসকে পার্সনিফাইড করা হয়েছে। মানুষের যে গুণাবলী, কথা বলার অধিক ক্ষমতা আছে, মানুষের অনুভব করার ক্ষমতা আছে, এই কথা বলার ক্ষমতাটা এখানে সমুদ্র বাতাসকে দেওয়া হয়েছে। The sea wind is endowed with the human quality of talking. তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি the sea wind has been personified in the opening line of the poem. Oh mist, make room for me. তারপর আবার mist, another inanimate object of our nature, আমাদের প্রকৃতির আরো একটা মানে অবজেক্ট, একটা মিস্ট। মিস্ট মানে কি? মিস্ট হচ্ছে ফগ, কুয়াশা যেটাকে আমরা বলি। তাহলে কুয়াশাকে অ্যাড্রেস করছে, ইনভোক করছে, মানে সম্বোধন করছে, যে আমার জন্য তুমি জায়গা তৈরি করো, মেক রুম ফর মি। আমার জন্য জায়গা তৈরি করো মানে কি? আমার যাতায়াতের, আমার প্রবাহের পথ, ঠিক আছে, মানে মেক এ প্যাসেজ ফর মাই ব্লোয়িং, এরকম বলতে চাইছে। তাহলে এখানে আরো এক ধরনের আমার ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ পাচ্ছি, যে যখন কোনো ইনঅ্যানিমেট অবজেক্টকে অ্যাড্রেস করা হয়, ইনভোক করা হয়, মানে সম্বোধন করা হয়, হ্যাঁ, তখন সেই ধরনের মানে ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজকে আমরা বলি অ্যাপোস্ট্রফি। তাহলে প্রথম যে রাইমিং কাউপ্লেট, সেখানে আমরা দুটো ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ পেলাম। একটা মানে সমুদ্র বাতাস, তাকে পার্সনিফাইড করা হচ্ছে, তারপরে মিস্টকে অ্যাড্রেস করা হচ্ছে, ইনভোক করা হচ্ছে, মানে সম্বোধন করা হচ্ছে, ও বলে ডাকা হচ্ছে। এই ধরনের ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজকে আমরা বলি অ্যাপোস্ট্রফি। ইট হেল্ড দ্য শিপস and cried, sail on. It held, held মানে এখানে অভিনন্দন জানানো, মানে সম্বোধন করা। কাকে সম্বোধন করছে? দ্য শিপস, জাহাজকে, জাহাজকে সম্বোধন করছে। জাহাজকে তো সম্বোধন করা হয় না, জাহাজের মানে যারা নাবিক, পাইলট, তাদেরকে সম্বোধন করা হচ্ছে। এখানেও আর এক ধরনের ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে সিনেকডোকি তোমার। ইট হেল্ড দ্য শিপস and cried, এবং সে উচ্চ স্বরে চিৎকার করে বলছে, sail on, হ্যাঁ, স্টার্ট ইউর ভয়েজ, তোমাদের সমুদ্র যাত্রা স্টার্ট করো, শুরু করো, লঞ্চ ইউর ভয়েজ, ঠিক আছে। sail on means start your voyage, launch your voyage, তোমাদের সমুদ্র যাত্রা শুরু করো। ই মেরিনার্স, the night is gone. ই মেরিনার্স, এখানে দেখো ওয়াই ই, এটা হচ্ছে পোয়েটিক্যাল টার্ম আর কি, প্লুরাল ফর্ম অফ ইউ। ইউ বলতে আমরা তুমি বলি, সিঙ্গুলার মানে যদি বোঝাই, কিন্তু ইউ এর প্লুরাল ফর্ম হচ্ছে ই, ওয়াই ই। ই মেরিনার্স, তোমরা নাবিক দল, সমুদ্রের মানে যাত্রা, জাহাজের যারা পাইলট, তাদেরকে বলছে যে ই মেরিনার্স, দ্য নাইট ইজ গান, বলছে রাত্রি শেষ হয়ে গেছে, রাত্রি পুড়ে গেছে। অ্যান্ড হারিড ল্যান্ডওয়ার্ড ফার অ্যাওয়ে, এবং সেই রাত্রি হারিড মানে খুব দ্রুত চলে গেছে, ল্যান্ডওয়ার্ড ইন দ্য ডিরেকশন অফ ল্যান্ড, স্থলভাগের দিকে চলে গেছে, ফার অ্যাওয়ে অনেক দূরে। তাহলে রাত্রি এখন শেষ, রাত্রি আর নাই, রাত্রি পুড়ে গেছে, স্থলভাগের দিকে অনেক দূরে চলে গেছে। ইট সেড আনটু দ্য ফরেস্ট, না ক্রাইং,
আগের লাইন দেখো, ক্রাইং অ্যাওয়েক ইট ইজ দ্য ডে, তারপরে চিৎকার করে ডেকে বলছে যে অ্যাওয়েক জাগো, জেগে ওঠো, ইট ইজ দ্য ডে, ইট ইজ দ্য ডে মানে এখন ডে শুরু হয়েছে, নিউ ডে হ্যাজ স্টার্টেড, নতুন দিন শুরু হয়েছে, ইট সেড আনটু দ্য ফরেস্ট, তারপরে বনভূমিকে অ্যাড্রেস করছে, বনভূমিকে ফরেস্টকে মানে সম্বোধন করে বলছে যে সাউট চিৎকার করে বলছে, হ্যাঁ, হ্যাং অল ইউর লিফি ব্যানার্স অ্যান্ড আউট, সাউট বলতে এখানে মেক ইউর মারমারিং সাউন্ড, বলছে তোমাদের অরণ্যের যে আওয়াজ, পথ পথ যে আওয়াজ, সেই মারমার ধ্বনিটা তোমরা করো, হ্যাঁ, এখন তোমাদের আর মানে ঘুমিয়ে থাকার সময় নয়, হ্যাং অল ইউর লিফি ব্যানার্স আউট, হ্যাং, হ্যাং মানে ঝুলানো, আমরা বুঝি কোনো কিছু ঝুলিয়ে রাখা বা ফাঁসিতে ঝুলানো, কিন্তু এইখানে হ্যাং মানে মেলে দেওয়া, শার্ট করা, ওপেন, ঠিক আছে, হ্যাং মিন্স ওপেন, হ্যাং অল ইউর লিফি ব্যানার্স, লিফি ব্যানার্স, লিফ হচ্ছে লিফিটা হচ্ছে লিফের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে লিফি, ব্যানার্স, ব্যানার্স বলতে আমরা কি বুঝি, পতাকা, ফ্ল্যাগকে আমরা বলি ব্যানার্স বলি, বা ব্যানার্সের আরো যদি লিটারাল মিনিং করি, আক্ষরিক অর্থ, ব্যানার্স মিন্স এ স্ট্রাইপ অফ ক্লথ or a piece of cloth containing slogan during a procession of political parties or non-political organization, কোনো রাজনৈতিক দল বা কোনো অরাজনৈতিক সংগঠন, তাদের যারা কর্মী অ্যাক্টিভিস্ট, তারা যখন মিছিলে যায়, মিছিল করে তাদের স্লোগান লিখে, তখন কোনো একখণ্ড কাপড়ে তারা একটা স্লোগান লিখে যে মিছিল করে, সেইটাকে আমরা ব্যানার বলে থাকি, পতাকা। তো এখানে লিফি ব্যানার্স আউট, তাই এখানে ফরেস্ট, ফরেস্টে যে বিভিন্ন টাইপের গাছপালা আছে, ট্রিজ, প্ল্যান্ট, সেগুলিকে অ্যাড্রেস করে বলছে এখন মানে রাত্রি শেষ হয়ে গেছে, তোমরা জেগে ওঠো, তোমাদের মানে পত্রবৎ যে পতাকা, ফ্ল্যাগ, সেইগুলিকে তোমরা এখন ওপেন করে দাও, মানে খুলে ফেলো, শার্ট করে দাও। তার মানে এখানে বলতে চাইছি যে রাত্রিবেলায় যেন গাছের পাতাগুলি যেন ফ্ল্যাগের মতো কাজ করছে, সেই পাতাগুলি যেন জড়ো হয়ে আছে, ফ্ল্যাগগুলি যেন জড়ো হয়ে আছে, তাই সেগুলিকে দিনের বেলায় সেগুলিকে আবার মানে খুলে দিতে বলছে, কবি এইভাবে অ্যাড্রেস করছে বনভূমিকে। It touched the wood bird's folded wing and said, "O bird, awake and sing." Next stanza এবার বলছে যে it touched the wood bird's folded wing, বনভূমিতে যে পাখিরা বাসা বেঁধে থাকে তোমার, সেই পাখির বাসাতে এবার টাচ করছে, স্পর্শ করছে, স্পর্শ কে স্পর্শ করছে, সি উইন্ড, সমুদ্র বাতাস, সমুদ্র বাতাস স্পর্শ করছে, টাচড দ্য উড বার্ডস ফোল্ডেড উইং, সেই পাখির বাসায় পাখিরা যেন তাদের মানে যে উইংস, তাদের যে পাখা, সেটাকে ভাঁজ করে যেন গুটি মেরে বসে আছে, সেই ভাঁজ করে পাখা ভাঁজ মানে ভাঁজ করে গুটি মেরে বসে থাকা পাখিদের সেই ডানাতে একটু টাচ করছে, তাদেরকে মানে জাগিয়ে দেওয়ার জন্য টাচ করে বলছে যে এখন তো রাত্রি শেষ, তোমরা জেগে ওঠো, তোমাদের আওয়াজ শুরু করো, যে পাখির যে ভোরবেলায় যে আওয়াজ, মানে সার্ফিং বলি আমরা, কিচির মিচির আওয়াজ, সেই আওয়াজ শুরু করো, বলছি টাচ দ্য উড বার্ডস ফোল্ডেড উইং অ্যান্ড সেড, ও বার্ড অ্যাওয়েক অ্যান্ড সিং, জেগে ওঠো এবং তোমাদের স্টার্ট ইউর চার্পিং, সিং, অ্যান্ড ওভার দ্য ফার্মস, ও চ্যান্টিক্লিয়ার ইউর ক্ল্যারিয়ন ব্লো, দ্য ডে ইজ নিয়ার। নেক্সট স্ট্যাঞ্জা, পরের স্ট্যাঞ্জাতে বলছে একটা ফার্ম হাউস, খামার বাড়ির দিকে এবার সমুদ্র বাতাস গিয়েছে, গিয়ে মানে ওভার দ্য ফার্মস মানে ফার্ম হাউস, খামার বাড়ি মানে ফার্মার্সের বাড়ি, কৃষকের বাড়ি, সেখানে গেছে, গিয়ে ও চ্যান্টিক্লিয়ার ইউর ক্ল্যারিয়ন ব্লো, দ্য ডে ইজ নিয়ার, চ্যান্টিক্লিয়ার মানে কি মোরগ, রুস্টার, ভোরবেলায় গ্রাম অঞ্চলে দেখা যায় যে ভোরের দিকে মোরগ ডাকে, তোমার মোরগ বাগ দেওয়া বলে, তো মোরগের ডাক দেওয়ার সময় হয়ে গেছে, মোরগ বাগ দেওয়ার সময় হয়ে গেছে, সেই মুরগির খাঁচার কাছে কবি মানে সমুদ্র বাতাস গিয়ে মোরগকে অ্যাড্রেস করছে, মোরগকে ডাকছে, ডেকে বলছে যে তোমার মানে ঢাক বাজাও, হ্যাঁ, ইওর ক্ল্যারিয়ন ব্লো, ক্ল্যারিয়ন মানে এখানে হর্ন আমরা বলি, ক্ল্যারিয়ন হর্ন বা বাগিল যেটাকে বলা হয়,
মানে সিঙ্গা যেটাকে বলি, তো তার যে মানে মোরগ যে মানে ডাকে আর কি, তার গলাতে যে ভোকাল স্যাকটা থাকে, আওয়াজ করার যে মানে যন্ত্রটা থাকে, সেইটাকে বলছে যে বাজাও। ব্লো, ব্লো মিনস সেখানে প্লে, বাজানো, আওয়াজ করতে বলছে। ইউর ক্ল্যারিয়ন ব্লো, দ্যাট ডে ইজ নিয়ার, মানে রাত্রি মানে দিনটা একদম আসন্ন, সন্নিকটস্থ হয়েছে, দিন রাত্রি শেষ হয়ে গেছে। হ্যাঁ, একদম আর্লি মর্নিং এর ঘটনা এটা, ভোরবেলায়। নেক্সট স্ট্যান্জা, ইট whispered to the fields of corn, bow down and hail the coming morn. It whispered to the fields of corn, এবং শস্য ক্ষেত, শস্য ক্ষেতের কাছে গিয়েছে এবার সমুদ্র বায়ু, শস্য ক্ষেতের কাছে গিয়ে ফিস ফিস করে শস্যগুলিকে বলছে যে bow down and the hail the coming morn, বলছে তাদেরকে, শস্যগুলিকে বলছে bow down, bow down মানে stoop, prostrate, প্রণত হও, মানে তোমরা প্রণাম করো, প্রণত হও, prostrate অথবা stoop, lean, হ্যাঁ মানে একটু ঝুঁকো, সামনের দিকে ঝুঁকে প্রণত হওয়া, যেটা কাউকে সম্মান জানানোর জন্য প্রণাম করা হয়। তাই বলছে যে bow down and hail, এবং অভিনন্দন জানাও the coming morn, এই আসন্ন আগত মানে সকালবেলাকে অভিনন্দন জানাও, শুভেচ্ছা জানাও। মর্ন হচ্ছে পোয়েটিক্যাল ইউজ, মর্নিং এর শর্ট ফর্ম হচ্ছে মর্ন। তারপরে নেক্সট স্ট্যান্জাতে বলছে, ইট সাউটেড থ্রু দ্য বেলফ্রি টাওয়ার, অ্যাওয়েক ও বেল, প্রক্লেম দ্য আওয়ার। এবার একটা গির্জার মানে বেলফ্রি টাওয়ার, মানে গির্জার চার্চ, খ্রিস্টানদের যে ধর্মীয় স্থান, হ্যাঁ প্লেস অফ ওয়ারশিপ, চার্চ খ্রিস্টানদের, সেইখানে একটা বেলফ্রি টাওয়ার, বেলফ্রি টাওয়ার মানে কি, সেখানে এক ধরনের টাওয়ার থাকে চার্চে, টাওয়ার একটা ঘন্টা ধ্বনি থাকে তোমার, ঠিক আছে, দ্য টাওয়ার দ্যাট কন্টেন্স দ্য চার্চ বেল, সেটাকে আমরা বেলফ্রি টাওয়ার বলি। সেই বেলফ্রি টাওয়ারের ঘন্টাকে সম্বোধন করছে, বেলকে অ্যাড্রেস করছে সমুদ্র বায়ু, বেলকে অ্যাড্রেস করে বলছে যে ও বেল, এখানে আবার তোমার ও বেল অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয়েছে, ও বেল প্রোক্লেম দ্য আওয়ার, তোমার সময় ঘোষণা করে দাও, মানে ঘন্টা বাজিয়ে সময় ঘোষণা করে দাও। এটা কি বোঝাতে চাইছে, এখানে বোঝাতে চাইছে যেমন তোমার মানে মুসলিম ধর্মাবলম্বী যারা মানুষ, তাদের মানে যেমন তোমার দিনে 5 বার আজান দেওয়া হয়, আজান দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মানুষকে মসজিদে নামাজের জন্য আহ্বান করে, ডাকা। তো এখানে ঠিক সেই রকম ভাবে খ্রিস্টানদের যে চার্চে ঘন্টা বাজানো হয়, যখন তাদের প্রার্থনার সময় হয়, ইবাদতের সময় হয়, তখন লোকজনকে ডাকার জন্য ঘন্টা বাজানো হয়। তো এখানে সমুদ্র বাতাস সেই বেলকে বলছে যে তুমি ঘন্টা বাজিয়ে দাও, লোকজনকে ডাকো, চার্চে আসুক, তারা তাদের প্রার্থনা শুরু করুক। এটা মানে বলছে যে প্রোক্লেম দ্য আওয়ার, মানে সময়, প্রোক্লেম মানে ডিক্লেয়ার, ঘোষণা করা, জানিয়ে দেওয়া, ইনফর্ম দ্য পাবলিক টু কাম দেয়ার, টু কাম ফর দেয়ার worship in the church. Last stanza, বলছে it crossed the churchyard with a sigh and said not yet in quiet lie. তাহলে লাস্ট স্ট্যান্জাতে এবার কোথায় যাচ্ছে সমুদ্র বাতাস, it crossed the churchyard, বলছে একটা চার্চইয়ার্ড, একটা গোরস্থান, একটা মানে তোমার সিমেটারি বা গ্রেভিয়ার্ড যেটাকে আমরা বলি, একটা গ্রেভিয়ার্ড, সিমেটারিজ বা চার্চইয়ার্ড একই সব সিমিলার মিনিং। একটা গোরস্থানের ক্রস করছে, গোরস্থানকে পার করে যাচ্ছে, পার করে গিয়ে মানে যার সময় খুব দীর্ঘশ্বাস ফেলছে, খুব একটা পেনসিভ মুড, একটা ভারাক্রান্ত হৃদয়ে সেই সমুদ্র বাতাস তোমার গোরস্থান পার করে যাওয়ার সময় তাদেরকে বলছে যে and said not yet in quite lie, বলছে যে তোমাদের এখনো মানে জাগার সময় হয়নি, তোমরা এখনো শান্তিতে ঘুমিয়ে থাকো, নীরবে ঘুমিয়ে থাকো। and said not yet, এখনো না, not yet বলছে যে not, it is not right time to awake on your part, বলছে তোমাদের দিক থেকে এখনো জেগে ওঠার সময় হয়নি। in quite lie বলছে যে sleep peacefully, please sleep quietly in your respective grave, তোমাদের যথাযথ যে গ্রেভ, কবর, সেখানে তোমরা ঘুমিয়ে থাকো, তোমাদের এখনো জাগার সময় হয়নি। তার মানে এখানে বলতে চাইছি কি, তাহলে এরা কখন জাগবে? এখানে গ্রেভের যারা আছে অলরেডি, যে সমস্ত মানুষ মারা গেছে তাদেরকে সমাধিস্থ করা হয়েছে, সেই ডেড বডিগুলোকে অ্যাড্রেস করছে, অ্যাড্রেস করে বলছে যে ইট ইজ নট দ্য অ্যাকুরেট টাইম ফর ইউর রাউজিং, তোমাদের জাগার জন্য এটা
মানে রাইট টাইম নয়। হ্যাঁ, ইউ উইল বি রাউজড, ইউ উইল বি রিভাইভড অন দ্য ডে অফ লাস্ট জাজমেন্ট, যে শেষ বিচারের দিন তোমাদেরকে জাগানো হবে। হ্যাঁ, অন দ্য ডে অফ লাস্ট জাজমেন্ট, শেষ বিচারের দিন তোমাদেরকে জাগানো হবে, এবং সেই দিন পর্যন্ত তোমরা এখন ঘুমিয়ে থাকো, তোমাদের এখনো জাগার সময় হয়নি। এই হচ্ছে তোমার ডে ব্রেক কবিতা। তাহলে এই কবিতা আমরা যেটা জানলাম আর কি, যে সমুদ্র বাতাস তাকে পার্সনিফাইড করা হয়েছে, সে প্রকৃতির যে বিভিন্ন এলিমেন্টস উপাদান সেগুলিকে এক এক করে সে অ্যাড্রেস করছে, হ্যাঁ, সম্বোধন করছে। এই কবিতার যে মানে সেন্ট্রাল থিম আমরা কি মানে জানতে পারছি এখান থেকে, দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম ইজ অ্যান আর্টস ফর ওয়ার্ক। হ্যাঁ, যে মানুষ রাত্রিবেলায় বিশ্রাম নেয়, সারাদিন পরিশ্রম করার পর আবার দিনের বেলায় তাদের কর্মযজ্ঞ শুরু হয়। তো এইখানে কবি কি করেছে, একটা সমুদ্র বাতাসকে তার মুখপাত্র স্পোক্সম্যান হিসাবে মানে ধরে নিয়ে বিভিন্ন প্রকৃতির যে এলিমেন্টস অফ মানে নেচার সেইগুলিকে অ্যাড্রেস করছে, যে তাদেরকে উৎসাহিত করছে, এনকারেজ করছে, আর্টস করছে টু স্টার্ট দেয়ার ওয়ার্ক অ্যাট দ্য ডে টাইম, দিনের বেলায় তাদের না কাজ শুরু করার জন্য তাদেরকে আহ্বান করছে। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম ইজ অ্যান আর্টস ফর ওয়ার্ক, কাজের জন্য একটা উৎসাহিত করার, প্ররোচিত করার একটা আর্টস প্রকাশ পাচ্ছে এই কবিতায়। দ্য পোয়েম ইজ এ লিরিক্যাল পোয়েম অ্যাজ ওয়েল অ্যাজ ইট ইজ এ নেচার পোয়েম। ঠিক আছে, এটা একটা লিরিক্যাল কবিতা বলতে পারি, এটাকে একটা নেচার পোয়েমও বলতে পারি। তাহলে এই কবিতার মানে টোনটা আমরা কি দেখতে পাচ্ছি, প্রথম থেকে দেখো, প্রথম যে 8টা স্ট্যাঞ্জা, 8টা রাইমিং কাউপ্লেট, তাতে এক ধরনের আমরা একটা এনকারেজ, এ টোন অফ এনকারেজমেন্ট, একটা উৎসাহের একটা টোন আমরা পাচ্ছি, এবং লাস্ট স্ট্যাঞ্জাতে আমরা এই টোন অফ মরভিডনেস, এটা একটা পেন্সিভ মুড, একটা ভারাক্রান্ত মন। এই যে দীর্ঘশ্বাস ফেলছে সমুদ্র বাতাস, মানুষ দীর্ঘশ্বাস কখন ফেলে, মানে হোয়েন হিউম্যান বিংস ব্রিথ হেভিলি, মানুষ কখন দীর্ঘশ্বাস ফেলে, টানা টানা নিঃশ্বাস ফেলে কখন, যখন তার কষ্ট হয়, যখন তার মন ভারাক্রান্ত হয়, তখনই সে দীর্ঘশ্বাস ফেলে। তাই লাস্টেকার কাউপ্লেটে আমরা দেখছি যে দেয়ার ইজ এ টোন অফ sadness, there is a tone of sorrow in the last rhyming couplet, and in the first couplets, প্রথম couplets গুলির দিকে আমরা দেখতে পাচ্ছি যে there is a tone of encouragement, there is a tone of encouragement, and there is a tone of festive mood, একটা ফেস্টিভ মুড, মানুষজন কোনো উৎসবের মানে মধ্যে থাকে, তখন যে একটা ফেস্টিভ মুড দেখা যায়, একটা আনন্দের একটা মানে প্রতিচ্ছবি দেখা যায়, সেই রকমের একটা কর্মব্যস্ততার জন্য যে প্রস্তুতি নাও, হ্যাঁ, সেই জিনিসটা আমরা প্রথম স্ট্যাঞ্জাগুলিতে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এই কবিতাটা, ভিডিওটা তোমরা প্রথম থেকে মনোযোগ দিয়ে শুনবে, তাহলে আশা করি এই কবিতা সম্পর্কে বুঝতে সমস্যা হবে না। তাহলে এখানে ডে ব্রেক কবিতা আমরা সহজেই বুঝতে পারবো। আজকের আলোচনা আমি এখানে শেষ করছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম।